মুভির শুরুতে আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যার নাম লিউক। সে একটা পেন্টিং চুরি করে স্কুটি নিয়ে পালাচ্ছিল, কিন্তু তখন তার পেছনে কিছু গ্যাং সদস্যরা ধাওয়া করে, কারণ তারা তাকে বারবার ফোন করতে থাকে কিন্তু সে ফোন ধরে না। তাই গ্যাং সদস্যরা তাকে গাড়ি নিয়ে ধাওয়া করছিল। তখন লিউক হঠাৎ করে সে নিজের স্কুটি থামিয়ে দেয়, যার ফলে গ্যাং সদস্যরা একটি জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরও গ্যাং সদস্যরা তার পিছু করতে থাকে। তবে এলাকাটিতে অনেক বেশি দোকানপাট আর ভিড় হওয়ার সুযোগে সে গলির রাস্তা ধরে পালাতে সক্ষম হয় এবং সে তার স্কুটিটিকে নিয়ে রেল স্টেশনে চলে যায়। কিন্তু শেষ মুহূর্তে কোনোভাবে একটি ট্রেন ধরে গুন্ডাদের হাত থেকে মুক্তি পায়। ট্রেনে ঘুমানোর সময় সে একটি স্বপ্ন দেখে। সে তার চোখের সামনে একটি সোনালি মাস্ক দেখতে পায়। মনে হচ্ছিল মাস্কটি তাকে কিছু বলতে চাচ্ছে। সে চোখ খুলে তার সামনে একটি মেয়েকে দেখতে পায় যার নাম এসমে। মেয়েটি বলে, তুমি যে পেন্টিংটা চুরি করেছো সেটা আমাকে দিয়ে দাও। আমাকে এই পেন্টিংটা আমার বসকে দিতে হবে। লিউক তখন পেন্টিংটি দিতে অস্বীকার করে। মেয়েটি বলে, তুমি যদি আমার লোকদের হাতে মার খেতে না চাও তাহলে চুপচাপ এই পেন্টিংটা দিয়ে দাও। লিউক এখান থেকে পালানোর কিছু একটা পরিকল্পনা করছিল, কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়। তাদের মধ্যে একটা তুমুল লড়াই শুরু হয়। শেষে লিউক কোনোভাবে এসমেকে একটি ঘরে আটকে রেখে সেসব গুন্ডাদের তাড়িয়ে দিয়ে ট্রেন থেকে লাফ দেয়। এরপর আমরা লিউকের বোন শার্লেটকে দেখতে পাই। সে অনেক টেনশন করছিল, কারণ তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যাচ্ছে আর তার ছেলের কাস্টডি নিতে সে আইনি লড়াই লড়ছে। শার্লেট একটা মিউজিয়ামে কাজ করে, যেখানে তাদের ডেইলি রুটিন হচ্ছে মিউজিয়ামের জিনিসপত্র পরিষ্কার রাখা এবং দেখভাল করা। এরই মাঝে তাদের মধ্যে দেখা হয়ে যায়। শার্লেট অবাক হয়ে বলে, তুমি এত বছর পর এখানে কি করছো? তাদের মধ্যে ছোটবেলা সম্পর্কিত কিছু কথা হয়, যেখান থেকে জানা যায় তার বাবা একজন মহান অভিযাত্রী ছিলেন, অর্থাৎ তিনি প্রাচীন জিনিসপত্র খুঁজতে পছন্দ করত। তাই লিউক বলে, আমরা যেহেতু তারই সন্তান তাই আমাদের ভেতরেও সেসব গুণ রয়েছে। লিউক এভাবে শার্লেটকে কথোপকথনের ভুলিয়ে হেড অব ক্রাইস্ট নামের একটি চিত্রকর্ম চুরি করে পালিয়ে যায়। তখন শার্লেট তার পিছু ধাওয়া করে এবং মিউজিয়ামের বাইরে চলে আসে। শার্লেট দেখতে পায় লিউক একটা গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। শার্লেট পেন্টিংটি নিতে অনিচ্ছাকৃতভাবে গাড়িতে বসে পড়ে, কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে, যে কারণে লিউক তার গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং পুলিশ তাদেরকে তাড়া শুরু করে। আর এখানে একটি ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। লিউক তার গাড়িটিকে একটি বড় ট্রাকে ঢুকিয়ে লুকিয়ে রাখে, যার কারণে পুলিশের হাত থেকে তারা বেঁচে যায়। লিউকের দুই সঙ্গী প্যাট্রিক এবং ডেভ এই ট্রাকেই ছিল। লিউক পেন্টিংটা এনে প্যাট্রিককে দেয়। প্যাট্রিক পেন্টিংটার একটা বিশেষ সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। এখন তারা কি সূত্র খুঁজতে চাচ্ছে সেটা আমরা পরেই জানতে পারবো। এরই সাথে লিউক শার্লেটকে তার সাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু শার্লেট রাজি হয় না, বলে আমি চোরের সাথে কাজ করব না। এদিকে প্যাট্রিক বলে যে পেন্টিংটার ভিতরে কোনো সূত্র নেই, তার মানে এটি একটি নকল পেন্টিং। এরপর আমরা দেখতে পাই লিউক শার্লেটকে অজ্ঞান করে একটি নিরাপদ স্থানে রেখে আসে। শার্লেট যখন মিউজিয়ামে আসে তখন সে জানতে পারে পেন্টিংটা আবার সেই জায়গায় রেখে গেছে। ইন্সপেক্টর বলে, তোমার ভাই চুরি করেছে, তাহলে তো তুমিও চোর। কিন্তু শার্লেট বোঝায়, কোনো কিছু চুরি হলে আমি সবার আগে ইনফরমেশন দেব, আর আমার ভাইকে আমি এমনিতেও পছন্দ করি না। তখন ইন্সপেক্টর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আপাতত এখান থেকে চলে যাও। শার্লেটের চাকরি চলে যাওয়ার কারণে শার্লেট লিউকের আস্থানায় এসে চিৎকার চেঁচামেচি করে যে তুমি আমার সব কিছু শেষ করে দিয়েছো। লিউক তখন আবারও শার্লেটকে তার সাথে কাজ করার জন্য প্রস্তাব করে। এরপর লিউক তার টিমের সাথে শার্লেটকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে এক একজনার এক এক ধরনের দক্ষতা ছিল। এরপর লিউক বলে, আমরা সেই মিশনে আছি যা আমরা ফাউন্টেন অফ ইউথ খুঁজছি। এটি একটি জাদুকরী ঝর্ণা যা এখনও পৃথিবীতে রয়েছে, এবং এই ঝর্ণার পানি যে পান করবে সে বহু বছর ধরে বেঁচে থাকতে পারবে। তার শরীরের যত অসুস্থতা সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর বলে, ওয়েন আসলে একজন ক্যান্সারের রোগী, সে শীঘ্রই মারা যাবে, তাই সে ফাউন্টেন অফ ইউথ খুঁজছে যেন সে আরও বাঁচতে পারে। তবে সমস্যা হলো, ফাউন্টেন অফ ইউথ খুঁজতে হলে অনেকগুলো কোড ক্র্যাক করতে হবে, আর এই সব কোড বিভিন্ন দেশের পেন্টিংয়ে উপস্থিত ছিল। তাই আমরা এসব পেন্টিং বিভিন্ন দেশ থেকে চুরি করে এনে এখানে রেখেছি। এর পর দিন লিউক যখন ক্যাফেতে বসেছিল তখন তার সামনে সেই ট্রেনের মেয়েটি আসে এবং তাদের দুজনার মধ্যে কথোপকথন হয়। এর পর দিন লিউক তার বোনের কাছে আসে, অর্থাৎ শার্লেট তার ছেলের একটি প্র্যাকটিস সেশনে ছিল। আসলে তার ছেলে থমাস পিয়ানো বাজাচ্ছিল। যাই হোক, এখানে লিউক শার্লেটকে নিয়ে মিশনে বের হয়ে যায়। সূত্র মতে সেই 6 নম্বর পেন্টিংটা
ডুবে যাওয়া একটা শিপের মধ্যে রয়েছে। তারা ছোট ছোট কিছু সাবমেরিন সেই ডুবে যাওয়া জাহাজটির কাছে পাঠিয়ে দেয় এবং সেই জাহাজটির সাথে গ্যাস বেলুন লাগিয়ে দেয়। বেলুন লাগানোর ফলে জাহাজের অংশটি পানির উপরে ভেসে ওঠে। এরপর লিউক এবং শার্লেট সেই জাহাজের মধ্যে প্রবেশ করে এবং লিউক জায়গা মতো গিয়ে লকারটা খুঁজে পায়। সেটাকে ভেঙে সে নিয়ে আসে এবং পেন্টিংটি বের করে তার কাছে রাখে। এরপর তারা চেক করে দেখে আসলে এই পেন্টিংটাই আসল। এরপর তারা আবার টিমের সঙ্গে দেখা করে, যেখানে তারা সব পেন্টিংগুলো এনে রেখেছে। আর সেই লেখাগুলো একত্রিত করার পর তারা একটি চিহ্ন তৈরি করে। তবে এই চিহ্ন কোনো রিপোর্টের সাথে ম্যাচ করে না। তারপর তারা লেটার দিয়ে একটি শব্দ বানায়। এখন তারা বুঝতে পারে সেই বাইবেলটা তাদের খুঁজে বের করতে হবে। ওইটার ভিতরে আর একটা ক্লু আছে। লিউক বলে এই বাইবেল এখন অস্ট্রিয়াতে আছে। তবে তারা সেখান থেকে বের হওয়ার আগেই সেখানে পুলিশ ইন্সপেক্টর এসে তাদেরকে অ্যারেস্ট করে। পুলিশ বলে, শার্লেট, তুমি তোমার ভাইয়ের সাথে যোগ দিয়ে বড় ভুল করেছো। তুমি এখন ক্রিমিনালের লিস্টে পড়ে গিয়েছো। আর এই সরকার তোমার ছেলের কাস্টডি দিবে না। জামাল এইসব পেন্টিংগুলো দেখে অবাক হয়ে যায়, কিন্তু এগুলো নিয়ে যাওয়ার আগেই সেখানে ওই গ্যাং সদস্যরা চলে আসে। এরপর তাদের মধ্যে ওখানে একটা লড়াই শুরু হয়। এই ফাঁকে লিউক কোনো মতে তাদের টিম নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ইন্সপেক্টর সব পেন্টিং তার দখলে নিয়ে নেয়। এখানে বিমানের মধ্যে শার্লেট তার স্বামীর মন্দ বলছিল। সে বলে সে তাকে আরেকজন মেয়ের সাথে দেখেছে, তাই তারা আলাদা হয়ে গিয়েছে। এখন তারা অস্ট্রিয়ার মিউজিয়ামে পৌঁছে যায়। সেখানে লিউক এবং প্যাট্রিককে বাইরে রেখে তারা ভিতরে ঢুকে যায়। এদিকে লিউকরা লাইব্রেরিয়ানের সাথে বাইবেলটা দেখতে থাকে। তখনই উপর থেকে ইসমের লোকজন চলে আসে লিউককে খোঁজার জন্য। তখন হঠাৎ করে লিউক তার সামনে এসে দাঁড়ায়। লিউককে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। আর কিছুক্ষণ লড়াই করার পর লিউককে গান পয়েন্ট করে নেয়। তখন লিউক কথার ফাঁদে ফেলে ইসমেকে উপর থেকে ফেলে দেয় এবং সে বেসমেন্টে চলে গিয়ে বিস্তারিত সব জানায়। তখন লাইব্রেরিয়ানকে স্প্রে করে অজ্ঞান করে ফেলে। তারপর তারা বাইবেলটা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ইন্সপেক্টর এসে দেখে লাইব্রেরিতে বড় একটা সুড়ঙ্গ, মূলত যেটা দিয়ে লিউকরা তার সাথীদের নিয়ে পালিয়েছে। আর এদিকে তারা বাইবেলটা নিয়ে এসে দুইবার পড়ে ফেলে, কিন্তু কোনো ক্লু তারা খুঁজে পাচ্ছে না এবং কোনো ওয়ার্ড মিলছে না। এখন সবাই টেনশনে পড়ে গেছে, আসলে তাদের কি করা উচিত। তখন শার্লেটের ছেলে থমাস বলে, এগুলো আসলে কোনো নোট নয়, এগুলো একটা নাম্বার, এগুলো একটি মিউজিক নোটস। থমাস তখন খুব সহজেই তার ল্যাপটপ দিয়ে নোটসগুলোকে একটা সুরে রূপান্তর করে। শার্লেট দেখে অবাক হয়ে যায় যে তার 11 বছরের একটি ছেলে পুরো একটি কোড ক্র্যাক করে ফেলেছে। ডেভ তখন সেই সুরের তথ্য খুঁজে বের করে ফেলে, যে সুরটা আসলে ওয়ার্ল্ডের 7 ওয়ান্ডার্সের ব্যাপারে। তারা তখন মেইন লোকেশনের ক্লু খুঁজে পায়, যেটা হলো পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি, ইজিপ্টের পিরামিড। এটা জানতে পেরে সবাই ইজিপ্টের দিকে রওনা হয়। এদিকে এসমে পোক্টারের সাথে দেখা করে এবং বিস্তারিত বলে। তখন পোক্টার তাকে একটি চাবি দিয়ে দেয়, যেটার কাজ কি পরে জানতে পারবো। অন্যদিকে লিউক এবং তার টিম পিরামিডে পৌঁছে যায়। সেখানে গিয়ে সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে তারা পিরামিডের নিচে চলে যায়, যেখানে কিছু গোপন চেম্বার আছে। এখানে ওয়েন কিছু ভাড়া করা গুন্ডা নিয়ে এসেছে, যাতে মিশনের মাঝে কোনো ধরনের বিপদ না আসে। তখন তারা সিক্রেট চেম্বার, যার দেওয়াল ভেঙে একটি রাস্তা খুঁজে পায়, আর সামনে গিয়ে অদ্ভুত একটা রুমে পৌঁছায়, যেটার মাঝখানে নকশা করে একটি বড় পাথর রাখা ছিল। তারা সবাই পাথরটি সরানোর চেষ্টা করেছিল। ঠিক তখন থমাস সেখানে ছোট ছোট এক ধরনের পিতলের ড্রাম দেখতে পায়, যেগুলো পিলারের সাথে কানেক্ট ছিল, এক একটা স্পিকারের মতো। তাই থমাস ড্রামগুলো বাজাতে থাকে, যার ফলে পিলারে থাকা সব স্পিকার অনেক বড় একটি মিউজিক্যাল তরঙ্গ বাজাতে শুরু করে, যেগুলো আশপাশে থেকে বিভিন্ন ধরনের সারফেসকে ভাইব্রেশন ক্রিয়েট করে। আর এই ভাইব্রেশনের ফলে বড় পাথরটি একদম হালকা হয়ে যায়, যা আসলে আঙুল দিয়েও সরানো সম্ভব। অন্যদিকে পুলিশ ইন্সপেক্টর সেখানে চলে এসেছে, আর তাদের সাথে ওয়েনের গুন্ডাদের লড়াই হচ্ছিল। এদিকে তারা দরজাটি খোলার পর যখন নিচে তাকায়, তখন তারা বড় একটি খাদ দেখতে পায়। এখন এরা যদি নিচে এখান থেকে লাফ দেয় তাহলে নিশ্চিত মারা যাবে। লিউক তখন ঘোরানোর মতো একটি পাথর দেখতে পায়, যেটা ঘোরানোর পরই সেই দেওয়ালের ভেতর থেকে সিঁড়ি বের হয়ে আসে। সিঁড়ি দিয়ে যখন তারা নিচে নামে তখন একটি বড় হোল দেখতে পায়, আর এই হোলের নিচে মূলত ঝর্ণাটি উপস্থিত ছিল, কিন্তু সেই ঝর্ণাটি একদম শুকিয়ে আছে। শার্লেট বলে, তাহলে লিউক তুমি আগে পান করো। কিন্তু এখানে পানি পান করতে সবাই ভয় পাচ্ছিল, কারণ কে জানে এই পানির মধ্যে কি আছে। যেহেতু লিউক তার কথায় পানি পান করছিল না, তাই সে তাকে গুলি করে দেয় আর হুমকি দেয় সে যদি পানি পান না করে তাহলে থমাসকে এবং শার্লেটকে মেরে ফেলবে। তবে তার হাতের 1 ফোঁটা রক্ত যখন সেখানে পড়ে
সাথে সাথেই পানির স্রোত বাড়তে থাকে আর সেই পানিগুলো লিউককে জড়িয়ে ধরে। এখন লিউক এই পানি পান করতে পারবে, কিন্তু লিউক যখন পানি পান করতে যায় তখন তার সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। তার বোন আর ভাতিজা তারা দুজন বৃদ্ধ হয়ে মারা যাবে আর তার বদলে লিউক বেঁচে থাকতে পারবে, তাই সে পানি আর পান করে না। তারপর এই কাহিনী দেখে ওয়েন তাকে বারবার গুলি করতে থাকে, কিন্তু তাতে তার কিছুই হয় না। এরপর ওয়েন সেই ঝর্ণার ভিতরে গিয়ে তার হাতে কাঠ বসিয়ে সেখানে রক্ত ফেলে, যার ফলে ওই একই প্রসেসে পানিটা পান করতে পারে। আর এদিকে উপর থেকে ইন্সপেক্টর এবং এসমে সবকিছু দেখছিল। তার হাতে একটা চাবি ছিল, সেটা দিয়ে ফাউন্টেন অব ইউথ সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। ওয়েন যখন পানি পান করতে যায়, তাই যদি সে এই পানি পান করে তাহলে সে বৃদ্ধ হয়ে মারা যাবে। এটা দেখার পরও ওয়েন পানি পান করে নেয়, কিন্তু যখনই সে এই পানি পান করে পানির প্রভাবে সে বৃদ্ধ হয়ে যায়। এদিকে এসমে ফাউন্টেন অফ ইউথ ধ্বংস করার বেল বাজিয়ে দেয় এবং সবাই একে একে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ফাইনালি তারা সেই জায়গাটা ধ্বংস হওয়ার আগেই সেফলি বেরিয়ে চলে আসে। ইন্সপেক্টর জামাল যেহেতু জেনে গিয়েছে লিউক কেন পেন্টিং চুরি করছে, তার কারণে সে তাকে ছেড়ে দেয়। এদিকে এসমে লিউককে পছন্দ করতে শুরু করে আর যাওয়ার সময় সে একটা গুড বাই কিস দিয়ে যায়। এরপর সবাই মিলে বাড়িতে ফিরে। আর এখানেই এই সারভাইভাল মুভিটা শেষ হয়ে যায়। ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে।